আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুম, ভুক্তভোগীদের বন্ধু সহযোদ্ধা। আমি মোহাম্মদ চাঁদ সওদাগরের ওয়াইফ বলছি, ফারজানা আলীম রেশমি। আসসালামু আলাইকুম। আমি সওদাগর এবং মুরাদের বোন লাবণী। জি, প্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুম, পিতা মৃত আব্দুর রাজ্জাক, মাতা মনোয়ারা বেওয়া, গ্রাম তেরোখাদিয়া পশ্চিমপাড়া, থানা রাজপাড়া, রাজশাহী। ভুক্তভোগী ব্যক্তিদের পক্ষে একজন বন্ধু হিসেবে আমি আজ আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ও উদ্বেগজনক বিষয় তুলে ধরতে উপস্থিত হয়েছি। মামলা সূত্রে জানা যায়, রাজপাড়া থানাধীন নতুন বিলশিমলা বন্দগেট এলাকায় আসগর আলীর মোটরসাইকেল গ্যারেজে সংলগ্ন ফাঁকা জায়গায় গত 9/1/2026 তারিখে দিবাগত রাত অর্থাৎ 10/1/2026 তারিখ রাত আনুমানিক 3টা 30 মিনিটে ডাকাতির প্রস্তুতিকালে রাজপাড়া থানাধীন লক্ষ্মীপুর মোড় এলাকা থেকে এজাহার নামীয় 3জন আসামিকে গ্রেপ্তার দাবি করা হয়। তারা হলেন: 1. বাঁধন চাঁদ সওদাগর, বয়স 35, পিতা মোহাম্মদ আব্দুর রউফ মিন্টু, মাতা নাসিরা বেগম। 2. বিদ্যুৎ হোসেন, পিতা দুলাল হোসেন, মাতা রানী বেগম। 3. সাজ্জাদ হোসেন মুরাদ, পিতা আব্দুর রউফ মিন্টু, মাতা নাসিরা বেগম। সকলের ঠিকানা নতুন বিলশিমলা, থানা রাজপাড়া, মহানগর, রাজশাহী। কিন্তু বাস্তবতা হলো, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাউকেই উক্ত স্থান থেকে আটক করা হয়নি, বরং তাদের প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে ধরে নিয়ে গিয়ে একটি সাজানো নাটকের মাধ্যমে ডাকাতির প্রস্তুতি মামলা দেওয়া হয়েছে। এ সংক্রান্ত বাসা থেকে ধরে নেওয়ার সিসিটিভি ফুটেজ সংরক্ষিত রয়েছে। গ্রেপ্তারের পূর্বে কোনো সার্চ ওয়ারেন্ট ছাড়াই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সওদাগর ও মুরাদের বাড়িতে প্রবেশ করে আগ্নেয়াস্ত্র থাকার অভিযোগ তুলে তল্লাশি চালায়। এ সময় মোটরসাইকেল ও বাড়ির আসবাবপত্র ভাঙচুর করা হয়। তল্লাশিতে কোরবানির কাজে ব্যবহৃত, যেটা আপনাদের মুসলিম আমাদের সবার বাসাতেই মোটামুটি 98% বাসাতেই কোরবানিতে ব্যবহৃত যে চাকু থাকে, চাপ্পড় থাকে, এগুলো 2-3টা চাকু ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। একই ধরনের ঘটনা বিদ্যুৎ হোসেনের বাড়িতেও ঘটানো হয়। পরবর্তীতে পরিবার ও স্বজনরা থানায় যোগাযোগ করলে পুলিশ জানায় জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হবে। কিন্তু এর বিপরীতে পরদিন সকাল আনুমানিক 9:30টায় রাজপাড়া থানা পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি ডাকাতি মামলা দিয়ে তাদের আদালতে সোপর্দ করে। আমরা এ ধরনের মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমাদের যৌক্তিক দাবি হলো: 1. উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যা ডাকাতি মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। 2. অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত জামিনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। 3. মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও নাটক সাজানোর ঘটনায় সংশ্লিষ্টদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ সহ লিখিত বিবৃতি প্রদান করতে হবে। 4. অভিযুক্ত ব্যক্তিদের ও তাদের পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা দেশের আইন ও বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল। আমরা কোনো বিশৃঙ্খলা নয়, বরং একটি সম্মানজনক ও ন্যায়সঙ্গত সমাধান চাই। প্রশাসনের কোনো ধরনের হয়রানি ও অনিয়মের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার পাওয়ার লক্ষ্যে আপনাদের মাধ্যমে দেশের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে আমাদের ন্যায়সঙ্গত দাবিগুলো জাতির সামনে তুলে ধরার জন্য আন্তরিক অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বাঁধন চাঁদ সওদাগর আমাদের খুবই নির্যাতিত একটি ব্যক্তি। সে বিগত সরকারের সময় আপনার জেলে থাকা অবস্থায় তার একমাত্র কন্যা মারা যায়। সে 3 মুঠো মাটিও দিতে পারেনি, জানাজাও দিতে পারে। সে বর্তমানে আপনার জুলাই অভ্যুত্থানের সময় সে কারাবরণ করছিল এবং জুলাই অভ্যুত্থানের পরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের 3 নম্বর ওয়ার্ডের সভাপতি ছিল, যার মেয়াদ 1 বছর। এখন বর্তমানে সে সাবেক সভাপতি। সেটা তাদের ব্যক্তিগত বিষয়, তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন। সেটা তাদের তো বিভিন্ন ছবি আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছবি আছে। সে আমিরের সাথেও আছে এবং রিসেন্টলি যে শান্ত মারা গেল বসুয়াতে, তার মর্গের পাশে সে নেতৃবৃন্দর পাশে দাঁড়িয়েছিল। এইটা কিছু কিছু ভিডিও আমরা কালেকশন করতে গেছি, সেখানে
অনেকে যেহেতু প্রশাসন তাদেরকে ভয়ভীতি দেখায় আসছে, আমরা একটা ভিডিও দেখেছি সিসি ক্যামেরার দিকে প্রশাসনের একটি ব্যক্তি টর্চ লাইট মেরে আছে। আপনারা জানেন যে টর্চ লাইট মেরে থাকলে সেই ভিডিওটা রেকর্ড করা যায় না। এবং আরও একটি বাসায় গেছি আমরা, তারা বলছে 24 ঘন্টার মধ্যে তাদের ভিডিও নাকি ভ্যানিশ হয়ে যায়। আমার কাছে জানা নেই সিসিটিভি ফুটেজের এমন কোনো মানে সফটওয়্যার আছে যে 24 ঘন্টার মধ্যেই ডিলিট হয়ে যায়। তারা বাসাতে ঢুকে তারা হচ্ছে কোনো কিছু তো পায়নি। প্রত্যেকটা বাসায় তারা প্রয়োজনীয় আসবাবপত্র, এসি এবং গাড়ি অযথাই ভাঙচুর করে। সওদাগরের ওয়াইফ আছে, সে বলুক মোটরসাইকেল কীভাবে ভাঙচুর করছে। তাদেরকে এই যে আমার কাছে আজকে আমি না আগের সওদাগরের আগের যে 18টি মামলা আছে, খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাকে যে 18টি মামলায় বিগত স্বৈরাচার সরকারের আমলে এগুলো করা, এবং সবই মিথ্যা মামলা, রাজনৈতিক মামলা, তারপরে এগুলো দেওয়া মিথ্যা মামলা স্বৈরাচার সরকারের আমলে তার করা। এবং ছাত্র যে গণ অভ্যুত্থান হয় 5 তারিখে, সে সময়ও সে এই রাজনৈতিক মামলাই ভিতরে ছিল। হ্যাঁ, বাসা থেকে যে নিয়ে গেছে এর যথাযথ প্রমাণ আমাদের কাছে আছে। আমাদের কাছে এসে তাকে তো ধরেন তুলে নিয়ে চলে গেল অন্য রুমে, আমাকে এই ঘরে হ্যান্ডকাপ বেঁধে আমাকে এই ঘরে আটক করে রাখছে হ্যান্ডকাপ। আমি যে একটা মহিলা মানুষ, তাদের কোনো মহিলা কনস্টেবল ছিল না, তারপরেও তারা আমাদের একটা ছেলে মানুষ হয়ে আমার গায়ে হাত দিছে। এটা তো কোনো আইনের আওতায় পড়ে না। তারপরেও তাকে অনেক মারধর করছে ওই ঘরে নিয়ে, যে অহেতুক। আমাকে বলা হয়েছে গাড়ির চাবি দিতে, আমি গাড়ির চাবির জন্য কোনো আর্গুমেন্ট করিনি। গাড়ির চাবিটা তাদেরকে দেখাই দিয়েছি, ওই জায়গায় আছে, তার ওই জায়গা থেকে নিয়ে তারা নিচে নামছে, কিন্তু তারা গাড়ির চাবি দিয়েও গাড়িটা খোলে নাই, তারা ভেঙে দিছে। তারপরে আমাকে আমাদের ওয়ার্ড্রোব মানে বিছানা কাঁথা যা কিছু আছে পুরো বাড়ি তছনছ করে দিছে, সব কিছু উলটপালট করে দিছে। তারপরে তাদেরকে ওয়ার্ড্রোবের চাবিও দেওয়া হয়েছিল, কিন্তু তারা ভেঙে দিয়েছে। আমাদের বাসার মেন দরজা যেটা, সেটাও ভেঙে দিয়েছে। আমরা কিন্তু ভাড়া বাসায় থাকি, ভেঙে দিয়েছে। দেন ওয়ার্ড্রোবে চাবি দিলাম তাদেরকে, তাও তারা কোনো করলো না, ভেঙে দিল। আমার স্বামীটা পানি খাওয়ার জন্য অনেকটা অনুরোধ করছিল যে স্যার আমাকে এক গ্লাস পানি দেন। আমি পানি নিয়ে গেছিলাম, কিন্তু তাকে পানি খাইতে দেয় নাই। পানি নিয়ে যাওয়াটাই আমার অপরাধ হয়ে গেছে, তার জন্য আমাকে হ্যান্ডকাপ পরাই দিচ্ছে তারা। এখন এটা তো তার কাছ থেকে তো কিছুই পাইনি। তার কাছ থেকে যদি কোনো কিছু পাইতো, আমাদের বাসা থেকে কোনো কিছু পাইতো, কোনো কিছুই পাই নাই। তারপরেও তার সামনে এতগুলো অস্ত্র দিয়ে বলছে যে তারা নাকি ডাকাতির প্রস্তুতির জন্য এগুলো করছে। তাদেরকে অহেতুক ঘুম থেকে তুলে, আমরা ঘুমাচ্ছিলাম সেই টাইমে যখন তারা আসে, ঘুম থেকে তুলে তাদেরকে এভাবে অহেতুক মারধর করছে, অমানবিকভাবে মারধর করছে। এভাবে মারধর করে তাকে নিচে নিয়ে যেয়ে তারা ওভাবে ভ্যানে উঠায় নিয়ে যায়। গাড়ি টাড়ি সব কিছু ভাঙচুর করে দিছে বাসায়। আপনারা যেটা বললেন যে কুরবানি কাজে ব্যবহৃত যে এটা দিয়ে দাও বাসা থেকে বাদবাকি অস্ত্রগুলো কোথা থেকে উদ্ধার করেছে, তারা কিভাবে পাইছে বাদবাকি যে ধারালো অস্ত্রগুলো? আমাদের ওখানে কোনো অস্ত্রই পাই নাই। তাদেরকে আমাদের যথেষ্ট সাক্ষী প্রমাণ সমস্ত আছে, আমাদের ফ্ল্যাটের সমস্ত মানুষ আছে, তারাও সাক্ষী দিতে পারবে যদি তাদেরকে ডাকা হয়। তারা সিঁড়িতে নামছে এবং বলছে যে আমরা কিছুই নিয়ে যাচ্ছি না, কিন্তু আমরা কিন্তু খালি হাতে আপনার স্বামীকে নিয়ে যাচ্ছি। কিচ্ছু নিয়ে যায়নি তারা আমাদের বাসা থেকে, খালি হাতে যখন গেল, কোনো অস্ত্র বা কোনো কিচ্ছু পায়নি আমাদের বাসা থেকে। তাকে খালি হাতে ওকে জ্যাকেট পরাইছে, ওকে একটা প্যান্ট পরাইছে, নিয়ে গেছে। ওরা কি বিদ্যুৎ বা মুরাদের বাসা থেকে পাইছে কিছু? মুরাদের বাসায় মুরাদ আমার ভাই, ওটা আমাদের মানে কুরবানি করার চাপড় যেটা, সেটা সবার বাসাতেই থাকে। গরু কাটার এই চাপড়টাই পেয়েছি শুধু, আর কিছুই পাইনি। এই অস্ত্রগুলা কোথায় থেকে আনলো এটাই আমরা অবাক, যে এতগুলা কোথায় থেকে আসলো, আমরা তো চোখেও দেখিনি এইসব। আমার ভাই সওদাগরকে অ্যারেস্ট করার সময় কিছুই পাইনি। আর মুরাদ আমার ভাই আমাদের বাসা থেকে ওই গরু কাটার যেগুলো চাপড়, ওই 2টা নিয়ে গেছে। না, আর কিছুই পাইনি। আচ্ছা, ফুটেজে আপনাদের কি দেখাচ্ছে?
ফুটে যে আমাদের ফুটেজ আছে যেখানে গাড়ি ভাঙার মানে চাবি দিতেও তারা খুলতেছে না, তারা গাড়ি ভেঙে দিচ্ছে। এই ফুটেজের ফুটেজটাও জন্য আছে। আমরা আজকে দুপুরে কিছু জায়গায় যাই। তো যাওয়ার পরে আপনার হচ্ছে আহ, কিছু মানুষ ভয় দিতে চায় না, বলে যে আমাদের কাছে ফুটেজটা ছিল না, যে ভ্যানিশ হয়ে গেছে। এবং একটা জায়গায় হালকা একটা ফুটেজ পাইছি, সেটা হলো সওদাগরকে, যেটা হলো বাসা থেকে বের করছে, বের করে বাইরে ওর মোটরসাইকেলটা ভাঙছে এবং সওদাগরকে মারতেছে, এরকম একটা ফুটেজ। তাও আচ্ছা একটু পাইছি আমরা অনেক কষ্টে। আর হচ্ছে একটা ফুটেজ পাইছি ওই যে টর্চ লাইট মেরে ধরে রাখছে, ওটা তো বোঝা যাচ্ছে না। আর আরেকটা সব থেকে অবাক করা বিষয়, যে বিদ্যুৎকে যে ধরছে, যে পথ দিয়ে গেছে সেই পথ দিয়ে সিসি ক্যামেরা ছিল, কিন্তু তাকে নিয়ে যে পথ দিয়ে আসছে সে পথ দিয়ে তারা ভালো মতনই জানতো ওই পথে কোনো সিসি ক্যামেরা নাই। এবং আব্বাস আলী সর্দারের যেই হলো অফিসটা 10 নম্বর ওয়ার্ডের, ওই দিক দিয়ে ভিতর ভিতর গলি দিয়ে বিদ্যুৎকে নিয়ে এসে গাড়িতে উঠে গেছে। মানে এটা সম্পূর্ণ এটা পরিকল্পিত, এবং এটা মানে একটা পক্ষ কুচক্রী মহলের দ্বারা এটা হয়েছে এই জিনিসটা। আর সম্পূর্ণ। যে এরকম বাজে কয়টা? আনুমানিক 3টা 3:30। আর এজাহারে লক্ষ্মীপুরে দেখা যাচ্ছে কয়টা? এটাও 3টা 3:30 দেখাচ্ছে, কিন্তু স্থানটা এরা হলো মিথ্যা লিখছে। ভাড়া কোথায় থাকতো? এটা হলো এর মধ্যে একজন হচ্ছে মুরাদ, না, চাঁদ সওদাগর কোথায় পায়? চাঁদ সদাগর থাকতো 3 নম্বর ওয়ার্ডের ব্যাংক কলোনিতে, দাসপুকুর ব্যাংক কলোনি। আমরা চাচ্ছি যে হয়রানিমূলকভাবে আমাদের ভাইয়েরা তো এখন কারাগারে আছে, আমরা এর দ্রুত মুক্তি চাচ্ছি। এবং এই মামলাটা ভুল করেই প্রশাসন যদি দিয়ে থাকে, তাহলে এই মামলাটা নিষ্পত্তি করে প্রশাসন যেন একটা লিখিতভাবে আমাদের পাশে এসে দাঁড়ায়, এবং আমাদেরকে এরকম যেন হয়রানিমূলক আর যেন আমার কেন কোনো ছেলেরই যেন না হয়। যে আমরা এতগুলো ছাত্র জনতার মাধ্যমে রক্তের বিনিময়ে আমরা যে একটা স্বাধীনতা পেলাম, আমরা ঘুরে একই জিনিস দেখছি। সেই চিরাচরিত আওয়ামী লীগ সরকারের সময় যেটা হতো, বাসা থেকে তুলে নিয়ে যে একটা অস্ত্র দিয়ে চালান দেওয়া, একই এখনো হচ্ছে। তাহলে এতগুলো ছাত্র জনতার যে জীবনটা গেল, তার লাভ কি? আমরা কি পেলাম? যে তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে তিনজনই ঘুমের মধ্যে ছিল, ঘুম থেকে উঠিয়ে মারা হয়েছে। তাহলে ডাকাতির প্রস্তুতি কিভাবে হয়? মামলা দেওয়া হয়েছে ডাকাতির প্রস্তুতি, মানুষ তো ঘুমিয়ে থেকে ডাকাতির প্রস্তুতি করতে পারে না। আমরা ইঙ্গিত করতে বলতে গেলে হচ্ছে বন্ধ গেটে একটা স্পেশাল সোর্স ছিল পুলিশের, রাকিব নাম। এই ছেলেটি বিগত দিনেও সওদাগর, বিদ্যুৎ এবং বিদ্যুতের আম্মা, বিদ্যুতের ছোট ভাই, সওদাগরের ছোট ভাই, সবাইকেই এভাবে হলো গ্রেপ্তার করাইতো এবং পুলিশ তাকে টাকা দিয়ে পালতো। সেই ছেলেটা এখন এলাকায় থাকতে পারে না। 5 তারিখে জুলাই গণ অভ্যুত্থান হওয়ার পরে আমরা ধারণা করছি তার সঙ্গে অনেক বড় বড় পুলিশ অফিসারদের সখ্যতা ছিল। আমরা তাকে ধারণা করছি যে সে কোনোভাবে এটা করছে। এবং আমি কথা বলছি একজনের সঙ্গে, সে হচ্ছে প্রশাসনের ভিতরেই আছে, এবং যাদের নাম করা হচ্ছে তারা আমাকে ইঙ্গিত দিছে যে পুলিশ তাদেরকে এই তথ্যগুলা দিছে।